তোমার যেহেতু মন খারাপ তাই খুব জটিল কোনো বই না পড়ে মজার কোনো বই পড়ো, এতে মন ভালো হয়ে যাবে। সোফায় বসতে বসতে বলল রিয়ান। সারাদিন ঘর অন্ধকার করে শুয়েছিলাম, কিছু খাওয়াও হয়নি, খিদেও পাইনি। রিয়া রুমে খাবার দিয়ে গেছে, খাবারটা অনাদরেই ঢাকা দিয়ে রাখা। আর শুয়ে থাকতে ভালো লাগছিল না বলে উঠে রিয়ানের বইয়ের সংগ্রহ দেখছিলাম। ছোটখাটো একটা লাইব্রেরি বলা চলে, ভৌতিক থেকে শুরু করে প্রেম, সব ধরনের বই আছে এখানে। চোখের বালি, অপেক্ষা, বহুব্রীহি, শেষ বসন্ত, নবনী, অনন্ত অম্বরের বইগুলো রেক থেকে বের করে সোফায় এসে বসলাম। কোনটা পড়ব ভাবছিলাম, রিয়ানও এসে বসল। আমি রেফার করব, তুমি বহুব্রীহি বইটা পড়ো, ভালো লাগবে। হুমায়ুন স্যার এখানে খুব অদ্ভুত এবং মজার কিছু চরিত্র তুলে ধরেছেন। আমি তার কোনো কথার জবাব দিলাম না। তুমি সারাদিন কিছু খাওনি, খারাপ লাগছে না? না, খাবারটা বোধহয় দেখো উনি, দেখলে তোমার খেতে ইচ্ছে হতো। বাদাম তরকারি ছিল দুপুরের মেনুতে। এবার আমি তার দিকে তাকালাম। আমার বাদাম তরকারি পছন্দ সেটা কি সে জানে? তোমার পছন্দ বলেই রান্না করতে বলেছিলাম, কিন্তু তুমি তো খেলেই না। আমার খুব জানতে ইচ্ছে হলো উনি কিভাবে জানলেন, তবে তাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে না। বহুব্রীহি বইটা পড়তে শুরু করলাম। কফি খাবে? কড়া করে এক মগ কফি খেলে ফ্রেশ লাগবে। খাবে? ঠিক আছে, তাহলে তুমি পড়ো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। কফিটা আমি খুব ভালো বানাই। বলেই সে বেরিয়ে গেল। বই পড়ার এক ফাঁকে দরজার দিকে চোখ গেল। একজন একজোড়া ছোট চোখে আমাকে দেখছে, দরজার আড়ালে দাঁড়িয়ে। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, আমার কাছে এসো। 3-4 বছরের ছোট একটা ফুটফুটে মেয়ে উঁকি দিয়ে দাঁড়িয়েছিল। আমি ডাকতেই ছুটে চলে যাচ্ছিল। কি ভেবে যেন আবার দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে এলো আমার দিকে। নাম কি তোমার? রাহা। বাহা, বেশ সুন্দর নাম তো। তোমার নামটা কে রেখেছে? রাঙ্গা মামা রেখেছে। আচ্ছা, তুমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে দেখছিলাম। তাই? তোমার কি মন খারাপ? এই চকোলেটটা খাও, তোমার মন ভালো হয়ে যাবে। পিচ্ছিটা আমার দিকে একটা কিটক্যাট চকোলেট এগিয়ে দিল। আমার কেন যেন খুব ভালো লাগলো। চকোলেটটা ওর হাত থেকে নেওয়ার সে ও মহা খুশি। থ্যাঙ্কস ডিয়ার। আচ্ছা, তোমাকে কে বলল যে আমার মন খারাপ? ওয়েলকাম। তুমি কান্না করছিলে, আমি দেখেছি। রাঙ্গা মামার সাথে তোমার ঝগড়া হয়েছে। মামা কি তোমাকে বকেছে? রাঙ্গা মামার ও মন খারাপ ছিল, ছাদে গিয়ে বসেছিল। বুঝলাম ও রিয়ানের কথা বলছে, মানে ও রিয়ানের ভাগুনি। তোমার কি মন ভালো হয়েছে? আমাকে যখন আম্মু বকে আমারও কান্না পায়, তখন রাঙ্গা মামা আমাকে চকোলেট কিনে দেয়। হ্যাঁ বাবা, আমার মন ভালো হয়ে গেছে। তুমি এসো তো আমার কাছে। ওকে কোলে বসিয়ে গালে চুমু দিলাম। সে ও আমাকে অনুসরণ করে গালে চুমু বসিয়ে দিল। রাহা। রিয়ানের বোনের চিৎকারে হকচকিয়ে উঠলাম দুজনই। রিয়ানের বোন রাগী চোখে তাকিয়ে আছে। তুমি এখানে কি করছো? তোমাকে নিষেধ করা হয়েছিল তো এখানে আসতে। চলো নিচে চলো এখনই। তুমি যাও আম্মু, আমি পড়ে যাব। উনি রাহার হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। রাহাকে বলতে শুনলাম, এই ঘরে তুমি আর একদম আসবে না। এই মেয়ের সাথে একদমই মিশবে না। আর যদি দেখেছি তুমি মার খাবে আমার হাতে। আমার চোখে পানি চলে এলো। এতটুকু মেয়ে এসবের বুঝেই বাকি। আমি কি এতই খারাপ? রিয়ান কফি নিয়ে রুমে ঢুকল। আমার দিকে কফির মগ এগিয়ে দিল।
আমার এখন আর কফি খেতে ইচ্ছে করছে না। সেটা রিয়ানকে বলতেও ইচ্ছে করছে না। এক চুমুক খেয়ে মগটা নামিয়ে রাখলাম। কেমন হয়েছে? ভালো। তোমার মন খারাপ কি কিছুটা কমেছে? আমার মন খারাপ হয় না। তো কাঁদছিলে কেন? ইচ্ছে হয়েছিল তাই। আমাকে বলতে চাচ্ছ না? না, আমাকে করুণা করার কোনো দরকার নেই। আর আপনার মহৎ সাজার ও দরকার নেই। আপনার ভালো মানুষই করে আমাকে বিয়ে করার ও দরকার ছিল না। আমি তোমাকে করুণা করছি কে বলল? তা নয় তো কি? আপনি আমাকে কেন বিয়ে করলেন? এর চেয়ে হাজার গুণ ভালো কাউকে বিয়ে করতে পারতেন। পবিত্র, নিষ্কলঙ্ক কাউকে বিয়ে করতেন। আমাকে বিয়ে করে নিজের জীবন দুর্বিষহ করতে গেলেন কেন? এসব কি বলছো ঝিনুক? আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসি বলেই বিয়ে করেছি। তোমাকে আগেও যেমন ভালোবাসতাম এখনো তাই বাসি। তোমাকে ভালো সময় ভালোবাসবো আর খারাপ সময় মুখ ঘুরিয়ে নেব এমনটা কেন হবে? তুমি সেদিন বলেছিলে না ওই ঘটনার সাথে আমার যোগসূত্র আছে কিনা? তোমাকে পাওয়ার জন্য সব করতে রাজি ছিলাম আমি। তোমাকে পাওয়ার তীব্র ঝোঁকের মাথায় অমন কোনো অনর্থ ঘটানোর কিঞ্চিত সম্ভাবনা ছিল। তবে শেষ অবধি পারতাম কিনা বলতে পারছি না। তুমি কিন্তু আসল কথাটা এখনো বলছো না। কাঁদছিলে কেন? ইচ্ছে হয়েছিল বলে। কেন আমি কি কাঁদতে পারবো না? তা পারো। তবে সেটা আমার পছন্দ নয়। আমি কোনো কালেই কারো পছন্দ অপছন্দের ধার ধারি না। তা আমার চেয়ে ভালো কে জানে। আচ্ছা যাই হোক, তুমি কি ঠিক করলে? এখানে থাকবে নাকি আমার সাথে যাবে? কালকে তো বুভাত। আমি পরশুদিন চলে যাব। আমি এখানেই থাকব। আর বুভাতের অনুষ্ঠান করার খুব কি দরকার ছিল? আমার ওয়াইফকে আমি সবার সাথে পরিচয় করাবো না? না করালেই ভালো হতো। বেশিরভাগ লোকই কালকে আপনার কপাল খারাপ সেটা নিয়ে আফসোস করবে। মনে মনে টিপ্পনি কাটবে। সামনেও হয়তো বলতে পারে। আর আর চোখে দেখবে সবাই। আর আমাকে নিয়ে তো যা ভাবার ভাববেই। এসবের কি খুব দরকার ছিল? হ্যাঁ ছিল। শোন ঝিনুক, যারা মন্দ ভাবার তারা ভালোতেই মন্দ খুঁজবে। আর তুমি তো কোনো অন্যায় করনি যে তোমাকে লুকিয়ে থাকতে হবে। আমি তোমাকে সসম্মানে গ্রহণ করেছি, সবাইকে সেটাই জানাবো। কেউ যেন আর তোমার দিকে আর আর চোখে তাকাতে না পারে। চাইলেই কি সব হয়? আমার জীবন থেকে এত সহজে মেঘ কাটবে না। খুব শীঘ্রই কাটবে। রিয়ানের সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। অন্য কেউ হলেও ভালো লাগতো না। আমার আসলে এখন কোনো পুরুষকেই সহ্য হয় না। ঝিনুক কথা বলো। রিয়ান ওর ফোনটা এগিয়ে দিল আমার দিকে। কে? বাবা। তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা। তুমি কেমন আছো? ঝুমুর আর মা কেমন আছে? আমরা ভালো আছি। তোর ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই তোর সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ বাবা, ওরা সবাই খুব ভালো। আমি খুব ভালো আছি। তোমরা কালকে আসবে? হ্যাঁ, তোর শ্বশুর কল করেছিলেন আমাকে। রিয়ানও বলল আসবো আমরা কালকে। তোমরা এলে কালকে আমাকে বাড়ি নিয়ে যেও তো। আমি কদিন ওখানে থাকবো। আচ্ছা নিয়ে আসবো ওদের বলে। ওদের বলতে হবে কেন বাবা? আমি কি আমার বাড়িতে যেতে পারবো না? তার জন্য কারো পারমিশন লাগবে কেন? বিয়ে হলে অনেক কিছুই করতে হয় মা। আচ্ছা তুই ভাবিস না আমি নিয়ে আসবো তোকে। তোকে অনেক সুন্দর লাগছে আপা। ঝুমুর স্টেজে এসে প্রথমেই আমার কানের কাছে কথাটা বলল। থ্যাঙ্কস। শুকনো হাসি দিয়ে বললাম আমি। মা বাবাও এলেন আমার কাছে। মায়ের চোখটা ভিজে উঠেছে। আমারও কান্না পাচ্ছে খুব। মা মেয়েতে কি শুরু করলে? এই কান্নাকাটির জন্য সাজটাই নষ্ট হয়ে যাবে মেয়েটার।
বাবার চোখটাও ভেজা, তাও আমাদের সান্ত্বনা দিচ্ছেন। রিয়ান ওর কলিগদের সাথে, ওর বন্ধুদের সাথে বেশ আগ্রহ নিয়ে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে দেখে মনেই হচ্ছে না কোথাও কোনো সমস্যা আছে। রিয়ানের বাবা ও মেহমানদের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছেন। রিয়ানের মা আর ওর বোন থমথমে মুখ করে এক কোণে বসে আছেন। স্টেজ এ ও আসছে না, কারোর সাথে কথা ও বলছে। ফ্যামিলি ফটো নেওয়ার জন্য ওদের অনেকবার ঢাকা হলেও এলেন না, বরং হনহন করে বেরিয়ে গেলেন। আমি খুব অবাক হলাম বাবা মা আমার সাথে দেখা না করেই চলে যাওয়ায়। খাওয়া হয়েছিল কিনা সেটাও জানা হয়নি। আপনার ফোনটা একটু দেবেন? খানিকটা বিরক্তি আর ইতস্তত করেই রিয়ানের কাছে ফোন চাইলাম বাড়িতে ফিরে। আমার ফোন নিতে হবে না, ড্রেসিং টেবিলের ড্রয়ারে তোমার জন্য ফোন রাখা আছে। আমি ফোন দিয়ে কি করব? কথা বলবে, বাড়িতে কথা বলবে, বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলবে। আর আমিও তো চলে যাচ্ছি। আমার সাথে কথা বলার জন্য তোমার একটা মোবাইল দরকার। ড্রয়ার থেকে ফোন নিয়ে বাবাকে কল দিলাম। হ্যাঁ মা বল। তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে বাবা? কি হবে? কিছু হয়নি তো। ঠান্ডায় গলা বসে গেছে। তোমরা আমার সাথে দেখা না করেই চলে গেলে কেন? তুই ব্যস্ত ছিলি, তাই আর কি বাবা? আমি এমন কোনো কাজে ব্যস্ত ছিলাম না যে তোমাদের সাথে কথা বলতে পারতাম না। তোমরা খেয়েছিলে তো? হ্যাঁ খেয়েছি। তুই এত ভাবিস না, তোকে নিয়ে আসার কথা বলেছিলাম। রিয়ান নাকি কালকে চলে যাবে, তাই ওরা বলল কিছুদিন পরে নিয়ে আসতে তোকে। রিয়ান চলে যাওয়ার সাথে আমার না যাওয়ার সম্পর্ক কি? শোনো মেয়ের কথা, ও চলে যাবে আর তখন তুই থাকবি না। আমি আবার যেয়ে তোকে নিয়ে আসব। ভালো থাকিস মা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবার গলাটা কেমন ধরা শোনালো। এ বাড়ির কেউ কি বাবাকে কিছু বলেছে? তা না হলে বাবা আমার সাথে দেখা না করেই কেন চলে যাবে? পরদিন সকালে রিয়ান বেরিয়ে গেল। যাক কিছুটা অস্বস্তি থেকে বাঁচলাম। ও থাকলে কেমন বিরক্ত লাগে। রিয়ান বেশ সকালেই চলে গেছে, নাস্তা করেও যায়নি। সকালে নাস্তার টেবিলে বসতেই রিয়ানের মা আর ওর বোন প্লেট হাতে উঠে গেলেন। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? রিয়ানের বাবা অবাক হয়ে প্রশ্ন করলেন। এই মেয়ের সাথে এক টেবিলে বসে খেতে পারবো না আমি, ঘরে যাচ্ছি। রিয়ানের মা বললেন, এটা কেমন কথা হেনা? দেখো আমি আর পারছি না, ওর সাথে বসে খেতে পারবো না। এ নিয়ে আর কোনো কথাও বলবে না তুমি। আপনারা বসুন, বরং আমি চলে যাচ্ছি। তুমি কেন যাবে মা? বসো, আমার একার জন্য সবাইকে কষ্ট করতে হবে না বাবা। ওনারা এখানে বসুক, আমি রুমে চলে যাচ্ছি। রাহা তুমি যে এখানে এসেছো তোমার মা বকবে না? আম্মু তো ঘুমাচ্ছে, আমি চুপি চুপি চলে এসেছি। কাজটা তুমি ঠিক করোনি বাবা, দুপুরে না ঘুমিয়ে চলে এসেছো। আম্মু তো তোমার কাছে আসতে দেয় না। আম্মু পচা, বকে আমাকে। ছি রাহা, আম্মুকে নিয়ে এসব বলতে নেই। আম্মুর কথা শুনতে হয়। আর কখনো আম্মুকে লুকিয়ে আসবে না কেমন? ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে শুয়ে পড়ো। তোমার আম্মু তোমাকে না দেখলে আবার রাগ করবে। রাহা চলে গেলে আমিও বিছানায় গা এলিয়ে দিলাম। চোখটা লেগে আসতেই ফোন বেজে উঠল। চরম বিরক্তিকর ব্যাপার। ফোন হাতে নিয়ে দেখলাম রিয়ান কল করছে। মেজাজ আরো খারাপ হয়ে গেল। ফোনটা সাইলেন্ট মুড করে পাশে রেখে দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতেই রিয়া এলো। ভাবি ছাদে যাবে? চলো। রিয়ানদের বাসার ছাদটাও অনেক সুন্দর। রেলিংয়ের পাশ ঘেঁষে হরেক রকম গাছ লাগানো। ফুল ও ফুটে আছে অনেক।
মনটাই ভালো হয়ে গেছে। ভাবি তোমাকে বেশ সুন্দর লাগছে। তাই? কিন্তু আমি তো তোমার মতো সুন্দরী নই। কি যে বলো তুমি। আচ্ছা ভাবি, তোমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? এখন কিছুই ভালো লাগে না। একসময় পড়তে খুব ভালো লাগতো। তোমার কি করতে ভালো লাগে? গান শুনতে খুব ভালো লাগে। বাহ, ভালো তো। ভাবি, তুমি ভাইয়ার সাথে চলে গেলেই পারতে। এখানে কেন থেকে গেলে? ইচ্ছে করেনি যেতে। ওখানে একা একা থাকতে হতো। এখানে তুমি আছো, রাহা আছে, তোমাদের সাথে কথা বলে সময় কাটানো যায়। আচ্ছা, তুমি কি ভাইয়াকে পছন্দ করো না? রিয়া মা তোকে ডাকছে। ওর কথার মধ্যেই বড় আপা ছাদে আসে। আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে চলে যায়। ভাগ্যিস উনি এসেছিলেন, না হলে আমার রিয়াকে মিথ্যে বলতে হতো। ওর ভাইয়াকে আমার পছন্দ না, সেটা ওকে বলা যেত না। রিয়ার পর পর আমিও নেমে এলাম। একটু পর আয়ান পড়বে। রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি 18টা মিসড কল। সবটাই রিয়ানের দেওয়া। লোকটার ধৈর্য আছে বলতে হবে। সাইলেন্ট মুড থেকে নরমাল করতেই আবারও কল বেজে উঠল। কি করছো ঝিনুক? বসে আছি। ওহো, অনেকবার কল দিয়েছিলাম, ধরুনি। সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। ওহো আচ্ছা, আমি এখানে পৌঁছেছি সেটা জানানোর জন্যই কল দিয়েছিলাম। সেটা আমাকে না জানিয়ে আপনার মাকে জানালে সে খুশি হতো। আমার কাছে বলে তো কোনো লাভ নেই। এ তো লাভ লোকসানের হিসাব করলে জীবন চলবে না। হিসাব তোমাদের ইঞ্জিনিয়ারদের জন্যই ঠিক আছে। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমি রাখছি এখন। আয়ান হচ্ছে, নামাজ পড়ব। সাবধানে থেকো। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। নামাজ পড়ে শেষ করে কি করব ভেবে পাচ্ছি না। চা খেতে খুব ইচ্ছে করছে, তবে এ বাড়িতে চা চাইতেও হেজিটেট হয়। নিজে বানিয়ে নিতে পারলে ভালো হতো। তবে রান্নাঘরে যাওয়া কি ঠিক হবে? রিয়ানের মা যদি আবার চেঁচামেচি শুরু করে? চা খাওয়ার চিন্তা আপাতত বাদ দিলাম। বইটা শেষ করা যায়, সময় কেটে যাবে। তোমার কিছু লাগবে তুমি আমাকে কেন বলো না ভাবি? এখনো আপন ভাবতে পারোনি তাই না? চায়ের ট্রে নামিয়ে বলল রিয়া। সেরকম কিছু তো নয়। তো কিরকম কিছু? তুমি সন্ধ্যা বেলা চা খাও, আমাকে বলা যেত না? তুমি কি করলে জানলে? ভাইয়া বলেছে। ওহো, শোনো ভাবি, এ বাড়িটা তোমারও। তোমার যা লাগবে নিজে নিয়ে নেবে, করে নেবে। আর না হলে আমি তো আছি তোমার ছায়া হয়ে। তা বেশ তো ছায়ামানবী, আপনার পড়াশোনা নাই? আছে তো। পাকামো না করে গিয়ে পড়তে বসেন। রাতের খাবারটাও নিচে খেতে যায়নি। কি দরকার ঝামেলা বাড়ানোর? রিয়ান কল করেই যাচ্ছে। ধরতে মোটেও ইচ্ছে করছে না। ওর সাথে কথা বলতে ভালো লাগে না। সেটা কি ওকে বলে দিব? বলুন। খেয়েছো? না, ইচ্ছে করছে না। কেন? এমনি। এখন কি করছো? আমার ঘুম পাচ্ছে। ঘুমাবো। আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগে তাই না? আমি কি বলবো বুঝলাম না। তার মুখের ও বলা যায় নাকি যে কথা বলতে ভালো লাগে না? কি হলো, কিছু বলছো না যে? আপনি খেয়েছেন? না। খাবো। আচ্ছা তাহলে রাখছি এখন। গুড নাইট। সারাদিন এমন শুয়ে বসে না থেকে ঘরের কিছু কাজ করলেও তো হয়। পায়ের ওপর পা তুলে বসে থেকে নবাবজাদির মতো ভাব ধরে থাকতে চাইলে বিয়ে করলো কেন? বাপের বাড়িতে থাকলেই হতো। শ্বশুর বাড়ির লোকজনের প্রতি যে একটু দায় দায়িত্ব থাকে বাবা মা কি সেটা শেখায়নি? আমার রুমের সামনে দাঁড়িয়ে বড় আপা কথাটা একটানা বলে চলে গেলেন। বিয়ের আজ 5ম দিন। এভাবে বসে থাকতে আমারও ভালো লাগে না।
তবে এ বাড়িতে বেশিরভাগ লোকই আমার উপস্থিতিতে বিরক্ত হয়, তাই আগ বাড়িয়ে আমি কারো কাছে যাই না। তাছাড়াও কাজকর্মের ব্যাপারে আমি নিরেট মূর্খ, চা বানানো ছাড়া আর কিছুই পারি না। আপা বলুন কি করতে হবে? আম্মার শরীরটা ভালো না, শুয়ে আছে, আমি একা সব দিক সামলাতে হচ্ছে। গিয়ে বাবা আর আম্মাকে চা দিয়ে এসো। চায়ের ট্রে হাতে রান্নাঘর থেকে বের হলাম। বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। তাকে চা দিতেই সে হাসি মুখে তাকালো। রিয়ানের মায়ের রুমে যেতে খুব ভয় লাগছে। বাইরে থেকে 2-3 বার ডাকার পরও কোনো সাড়া পেলাম না। অগত্যা ভেতরে ঢুকতেই দেখি তিনি খাটে হেলান দিয়ে বসে আছেন। চায়ের কাপটা টেবিলে রেখে ঘুরতেই কাপ ভাঙার শব্দে পেছনে ফিরে দেখি কাপটা নিচে ভেঙে পড়ে আছে। কি হলো বুঝতে পারলাম। উনি বেশ জোরে জোরে বড় আপাকে ডাকলেন। ওনার চিৎকার আর কাপ ভাঙার শব্দে রিয়া, বড় আপা এবং রিয়ানের বাবা ও ছুটে এলেন। কি হয়েছে মা? আমার সময় এতই খারাপ হয়ে গেল যে এই মেয়ের হাতে আমাকে চা খেতে হবে। তোরা না পারলে বলতি, আমি নিজেই নিজেরটা করে নিতাম। ওর মত মেয়ের হাতের কিছু খাওয়ার চেয়ে না খেয়ে থাকাই ঢের ভালো। আর কখনো এই মেয়ের হাতে আমাকে কোনো খাবার পাঠাবি না। ওকে দেখলেই ঘেন্না লাগে। নিজের কান্না আর চেপে রাখতে পারলাম। নিজেকে এখন আবর্জনা মনে হচ্ছে। আমি আর কত অপমান আর অবহেলা পাওয়ার পর সুখের মুখ দেখব। গল্পের নাম অবশেষে রোদ্দুর। এটা ছিল গল্পের 4র্থ পর্ব। গল্পের সকল পর্ব পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে।